বৃষ্টি, বাধা, লাঠিচার্জ কোনোটাই থামাতে পারল না আন্দোলন। কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবারেও উত্তাল ছিল রাজধানী সহ দেশের বিভিন্ন শহর। বাংলা ব্লকেড এর চতুর্থ দিনে রাজপথে ঝড় তুললেন শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড, জলকামান, এমনকি গুলিবর্ষণও পিছু হটাতে পারেননি আন্দোলনকারীদের। 11 জুলাই বৃহস্পতিবার টানা বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরের পর থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে কয়েক হাজার শিক্ষার্থী ব্যারিকেড ভেঙে স্রোতের মতো এগিয়ে যান শাহবাগ মোড়ের দিকে। স্লোগান ওঠে, ভুয়া ভুয়া, কোঠার নামে ধোঁকা, হামলা করে আন্দোলন থামানো যাবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশ সজোয়া যান ও জলকামান নিয়ে অবস্থান নেয়, কিন্তু শিক্ষার্থীরা দফায় দফায় মিছিল করে শাহবাগ থেকে বাংলা মোটরগামী সড়কে ছড়িয়ে পড়েন। রাজধানী নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও আগারগাঁওয়ে বাধার মুখে পড়ে শিক্ষার্থীদের মিছিল। আগারগাঁওয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তত 9 জন নিহত হন। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কুমিল্লায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। লাঠিচার্জ, শটগানের গুলি আর টিয়ার শেলের মুখেও পিছু হটেননি শিক্ষার্থীরা। সেখানেও আহত হন অন্তত 26 জন। চট্টগ্রামেও আন্দোলনকারীদের রুখে দাঁড়ায় পুলিশ। রেল লাইন ও সড়ক অবরোধের চেষ্টা ব্যর্থ হলেও শিক্ষার্থীরা টাইগার পাস ও 2 নম্বর গেটে ব্যারিকেড ভেঙে অবস্থান নেন। লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন সন্ধ্যায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন ঠেকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু শিক্ষার্থীরা তালা ভেঙে বেরিয়ে এসে ঢাকা-আরিচা মহাসড়ক 3 ঘণ্টা অবরোধে রাখেন। পুলিশের জলকামান ও ট্রাক আটকে রেখে তারা স্লোগান দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরব না। শাহবাগ, বাংলা মোটর, হাইকোর্ট, নীলক্ষেত শহর রাজধানীর প্রতিটি মোড় ছিল যেন টান টান উত্তেজনায় মোড়া। যানজটের শহর ঢাকায় আন্দোলনের গর্জনে প্রায় থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে যে ছাত্ররা নেমেছেন তারা বলছেন এটা শুধু চাকরির জন্য নয়, বরং সমতার জন্য। সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা না আসায় আন্দোলনকারীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। বৃষ্টি ছিল গুলি আর ছিল লাঠিচার্জ, তবুও স্লোগান থামেনি। বাংলা ব্লকের যেন ক্রমেই রূপ নিচ্ছিল একটি বৃহত্তর ছাত্র আন্দোলনের দিকে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ। দেশের সব রাজনৈতিক দল যখন 11 দফা ভিত্তিক জুলাই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছে, তখন বিএনপি এই প্রস্তাবে দ্বিধান্বিত অবস্থান নিয়েছে। সরকার বিরোধী একাধিক দল এই ঘোষণাপত্রকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও ভবিষ্যতের রূপরেখা বলে স্বীকৃতি দিলেও বিএনপিতে এক প্রকার কৌশলী নীরবতা ও ব্যর্থতার আশ্রয় নিচ্ছে। বিএনপির নেতারা বলছেন তারা জাতীয় ঐকমত্যের বাইরে কোনো একক দলীয় নীতির সংবিধানে অন্তর্ভুক্তির পক্ষে নন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অবস্থান মূলত রাজনৈতিক হিসাব নিকাশের অংশ। তাদের আশঙ্কা, এই ঘোষণাপত্র সংবিধানের অন্তর্ভুক্ত হলে ভবিষ্যতে রাজনৈতিক আলোচনায় আওয়ামী লীগের পলিসি ও অবস্থানই মূলধারায় পরিণত হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এতে বিরোধী রাজনীতির পক্ষে বিকল্প ন্যারেটিভ দাঁড় করানো কঠিন হয়ে পড়বে। ফলে কৌশলী রাজনৈতিক পলিসিং এর অংশ হিসেবেই বিএনপি বারবার পিছিয়ে যাচ্ছে বলে ধারণা অনেকের। বিএনপির একজন সিনিয়র নেতা জানান, যেখানে একটি দল ঘোষণাপত্রের মাধ্যমে নিজেদের অবস্থানকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলছে, সেখানে সেটিকে সাংবিধানিক রূপ দিয়ে স্থায়ী করার অর্থ ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জে বিএনপির কণ্ঠকে দুর্বল করা। তবে এই অবস্থানে দলটির অভ্যন্তরে দ্বিমত রয়েছে। অনেকে মনে করছেন জনপ্রত্যাশা এবং ভবিষ্যতের রাজনৈতিক সংলাপের পথ খোলা রাখতে জুলাই সনদের মূলনীতি থেকে একেবারে সরে আসা ঠিক নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলছেন, বিএনপি চায় না সরকার প্রস্তাবিত বা সরকার ঘেঁষা কোনো কাঠামো সংবিধানে স্থায়ী জায়গা পাক, কারণ সেটি ভবিষ্যতের সরকার গঠন ও জাতীয় ঐক্যের প্রশ্নে তাদের কৌশলগত অবস্থানকে বিপাকে ফেলতে পারে। ফলে প্রশ্ন উঠছে, জনগণের স্বার্থে না রাজনৈতিক সুবিধার খেলায় বিএনপির এই ভিন্ন মত কোন পথ দেখাচ্ছে, নাকি কেবল নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক হিসাব নিকাশের দৃষ্টিকোণ থেকেই জুলাই ঘোষণাপত্রকে দূরে রাখছে। নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ। বাঁচবো না মনে করে আল্লাহর নাম দিয়ে কালেমা পড়ে চোখ দুটা বন্ধ করছি। মিনিট 10 হলো আমার থেকে টাকা নিল, আমি টাকা দিলাম, ছাতা দিলাম, সেই লোক মারা গেছে। দেখি আমার স্বামী না, আমার স্বামী কিলে চলে গেছে। 11 জুলাই 2006 সকাল 10টা বেজে 22 মিনিট। এর কয়েক মুহূর্ত আগেই প্রাণচঞ্চল ছিল এই রেল ক্রসিং, কিন্তু কিছু সময় পরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটি, যে ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শোক প্রকাশ করেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্থানীয়রা এসে দেখেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন আহতরা। ঘটনাস্থলে নিহত হন 32 জন, আর আহত হন আরও প্রায় 38 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 8 জন প্রাণ হারায়। মোট 40 জন বাস যাত্রী ওই দুর্ঘটনায় প্রাণ হারান। স্থানীয় ও আহত বাস যাত্রী সূত্রে জানা যায়, ওই দিন সকালে আক্কেলপুর রেল স্টেশন থেকে উত্তর দিকে মাত্র আধা কিলোমিটার দূরে ওই লেভেল ক্রসিংয়ে আক্কেলপুর টু জয়পুরহাট রোডে চলাচলকারী খেয়া পরিবহন নামে বাসে প্রায় 78 জন যাত্রী নিয়ে লেভেল ক্রসিং পার হচ্ছিল। সে সময় গেটম্যান ও গেট না থাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি এসে সজোরে বাসের মাঝ বরাবর ধাক্কা দেয়। তারপর নিস্তব্ধ সবকিছু। নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বাস যাত্রীরা আজও আটকে ওঠেন সেদিনের স্মৃতি স্মরণ করে। আমার আব্বা সকালে আমি পান্তা ভাত রাখিছি, আব্বা পান্তা খাবে না, কোথায় জয়পুরহাট যাবে। তখন আমাকে বলিচ্ছে যে মা আমি হলো জয়পুরহাট যাব। তা এইরকম বৃষ্টি মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ে, তখন আমি বলছি তাহলে ঠিক আছে যাও। কয়ে আব্বা আমার থেকে হলো ছাতা চালো, কছে মা বৃষ্টি পড়ছে আমাকে ছাতা দাও। তখন আমি ছাতা দিলাম, দিয়ে তখন আব্বা বাইরে হয়ে চলে গেল। যাই 1 ঘন্টা পর আমি বাইরে বসে আছি, একটা ভানালা বলিচ্ছে যে বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি ভানালা বলিচ্ছি বাবা কোন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে? কছে মহিলা কলেজে। তো কছে যে মানুষ কত মারা গেছে। তখন আমি কছি এত মানুষ মারা গেছে। তখন আমি হলো কি আমার চাচাতো বোনকে একজনক বলেছি যে চল লাশটা দেখবার যায়। তখন লাশ দেখবার যায় অ্যাক্সিডেন্টের কথা শুনে তখন আমি বাড়িতে আসে স্যান্ডেল দিছি। স্যান্ডেলে পা দিয়ে যাবার লাগে একজন বলিচ্ছে যে হলো ওখানে ভাসানি ভাইও আছে। তখন আমি কছি যে আব্বা 1 ঘন্টা আগে যাওয়ার কথা জয়পুরহাট, ওই বাজার তো অ্যাক্সিডেন্টের কথা লয়। তখন আমি মাওকে কানবা লাগিয়েছি যে আব্বা যখন মারা যাবে এতক্ষণ বাবা। তখন কয় আমি দৌড় মারে যাবা লাগে। আমার এক চাচাতো ভাই বলিচ্ছে যে যাওয়া লাগবে না কো হলো কি কয় আমি দাঁড়া থাকে। তখন আমাকে এক চাচা বলিচ্ছে যে মা সত্যিকারেই তোমার বাবা মারা গেছে। আমি কছি যে হলো তাহলে আমার এক ভাই বলিচ্ছে যে স্বাধীন কোথায়? আমি বলেছি যে ভাই তো বাড়িতে এখনই গেল। তখন আমার ভাই যা বলতে আমি দৌড়ে একে রেলগেট পর্যন্ত গেছি। যাওয়ার পর বলিচ্ছে যে উস্তুম চাচা বলিচ্ছে মা যাও এখান থেকে যাও, তোমার আব্বা লিয়ে গেছে। তখন আমার ভাই পাশ দিয়ে আমার আব্বা লিয়ে আমার ভগ্নিপতি আমার বোন ভানত করে লিয়ে আসে আমরা রেলগেটের থেকে আস্তে আস্তে দেখি আমার আব্বাকে আনে লাশ এখানে থুসে। থোয়ার পর বাপের লাশ দেখে কেউ কি শান্তি পাবে? আমি হেভি কান্না কাঁদি, মানে আমি বুক ফাটে বলা পেরেছি না যে মিনিট 10 হলো আমার থেকে টাকা নিল, আমি টাকা দিলাম, ছাতা দিলাম, সেই লোক মারা গেছে। মুখ দেখে আর মনে হয় না যে ওটা আমার আব্বা। আমি আর পরে আমার আব্বা দেখতেই পাইনি। মানে মানুষের ঠিকই আমি কাক কি করবো, এক ফোন দিবার করছি, ওক ফোন আমার বোনক ফোন দিবার, আমার বোন শান্তাহার বিয়ে হয়েছে, বোনক ফোন দি। আমার মা আর আমি স্বপ্নই দেখেছি আমার নাকের ফুল পরে যাচ্ছে, আমার মা একটা সাদা শাড়ি পরেছে,
এত সুন্দর, আমি মা খালি এই কথায় মনে মনে বলেছি, মা আজকে এত সুন্দর কি সাদা শাড়ি পরেছে, মা মনে হয় সুন্দর লাগেছে। তো ওই কথাটা আমি পরে বলেছি মা তুই সাদা শাড়িটা পরার জন্যই আমার আব্বা বান মারা গেছে। 2006 সালে 11 জুলাই সকাল 9টার দিকে বাসা বাজার দেওয়ার জন্য দোকানের ছেলেটার হাতে পাঠায় দিই। আর ছেলেটাকে আমি ফোন করে বলতে দিলাম ক্যাশের চাবি আমার ঘরের টেবিলের মুখ জায়গাটা আছে, চাবিটা নিয়ে দোকানে বসে আমি জয়পুরহাট যাচ্ছি ব্যবসার কাজে। এই কথা বলে আমি ওই বাস আসছে খেয়া গাড়ি, অর্থাৎ খেয়া পরিবহন, ওই গাড়িতে উঠে চলে গেছি। যাওয়ার পর আমি মাঝখানে একটা সিট পাইছি, সিটে বসে গেছি। বসে যাওয়ার পর ওই বর্তমান যে আক্কেলপুর তেলের পাম্প আছে, ওই তেলের পাম্প ওখানে যে মোড়টা আছে খাদাই বদলে আছি আর আক্কেলপুর 3 মাথা যে মোড়, ওই মোড়টা ঘুরে যখন বাসটা চলে যায় রওনা দেয় দ্রুত গতিতে। আর ওখান থেকে আমি শুধু বাসের মাঝখানে বাম সাইডে বসেছিলাম, বাম সাইড থেকে দেখি ট্রেন আসছে রূপসা। আর এই ট্রেনটা আসার অনেক দ্রুত গতিতে আসার কারণে এইদিকে আমাদের বাসও দ্রুত গতিতে যায়। আর তখন অনেকে কেউ কান্নাকাটি করে, কেউ গালিগালাজ করে, কেউ বাস দাঁড়ানোর কথা বলে ড্রাইভারকে, কিন্তু ড্রাইভার সেই মতো কারো কথা না শুনে ড্রাইভার সোজা টান মারার চেষ্টা করে আর কি, মানে রেলগেট পার হওয়ার চেষ্টা করে। এই উদ্দেশ্য যখন দূরে টান মারে আর ওই দিকে ট্রেনও চলে আসে। আর যখনই ট্রেনটা কাছাকাছি চলে আসে তখন ওই বর্তমান যে মহিলা কলেজ আছে, কলেজের সামনে একটা বিট আছে, বিটটা হলো পার হওয়ার আগ মুহূর্ত, মানে আমার সবকিছুই দেখতে পাইছি বা শুনতে পাইছি। আর যখন বিট পার হওয়া মুখে চলে যায় তখন আমি কাউকে কোনো কিছু না বলে আমি আমার মতো করে শুধু কালেমাটা পড়ছি। কালেমা পড়ে মাথায় হারিয়েছি, যেহেতু আমি বাসের বাম সাইডে বসেছিলাম আর বাম দিক থেকে ট্রেন আসছিল। আর আমি তো বাঁচবো না মনে করে আল্লাহর নাম দিয়ে কালেমা পড়ে চোখ দুটা বন্ধ করছি। বন্ধ করার পর আমি তখন আর কিছু বলতে পারি না। ঠিক তখন তো আমার জ্ঞান হারা যায়, কিছুই বলা যায় না। ঠিক 1 সেকেন্ডে 3 দিন পর আমার জ্ঞান ফিরে আসার পর আমি দেখি আমার ভাইরা, 4 ভাই, বাবা সবাই মিলে দেখি আমার পাশে রাজশাহী মেডিকেল হাসপাতালে আমি শুয়েছিলাম আর কি। এবং জ্ঞান ফিরার পর দেখি বাপ ভাইরা, আমার বোন, আমার মা সেখানে উপস্থিত ছিল। গেছিলাম ওই ঢাকায় যাতে অর্ধেক রাস্তা যাতে খবর, ওখান থেকে আমি হেসে ব্যাক করে চলে আসলাম। দেখি আমার স্বামী না, আমার স্বামী কিলে চলে গেছে এই জানাজা করবা। আসে দেখি তো স্বামীর এই অবস্থা। যখনই আমার দুর্ঘটনার কথা মনে হয় তখন আমার বুকের ভিতর ফাঁপড় লাগে, আমি মনে করি চলতেই পারি না, এইরকম ভাব হয়। সংসারে খুব কঠিন ভাবেই চলেছে বাবা, খুব দুঃখ কষ্ট হয়েই চলেছে। যারকে স্বামী না থাকলে তারকে কি হয় বুঝা পারেন না, কোন রকমকে চলে। ছেলে মনে করো যে এইভাবে কোন রকমকে কষ্ট বৃষ্টি করে এই ছেলেরা আনা খেরে দেয়, কোন রকমকে খায়। দিনটি ছিল অন্য সব দিনের মতোই। হয়তো আপনি ছাতা মাথায় অফিসে যাচ্ছিলেন বা জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিলেন। কেউ ভিজছিল, কেউ জ্যামে আটকে ছিল, কেউ হয়তো ভাবছিল আজকের দিনটা কেমন দীর্ঘ। কিন্তু বাস্তবতা ছিল উল্টো। 9 জুলাই 2025 এই দিনটি আসলে একটু কম। সময়ের ঘড়িতে তা ছিল ইতিহাসের 3য় ক্ষুদ্রতম দিন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বিজ্ঞান বলছে ওই দিন পৃথিবী নিজের অক্ষরের চারপাশে ঘুরে এসেছে গড় সময়ের চেয়ে 1.3 মিলিসেকেন্ড কম সময়ে। আর এই 1.3 মিলিসেকেন্ড সময় কম হতে সময় লেগেছে পৃথিবীর 50 বছর। শতভাগ সচেতন মনেও তা ধরা পড়ে না। মানুষের চোখের একবার পলক ফেলতে যেখানে সময় লাগে 100 মিলিসেকেন্ড, সেখানে 1.3 মিলিসেকেন্ডেই হারিয়ে যাওয়া সময় যেন অদৃশ্য এক মুহূর্ত, যা ফিসফিস করে বলে আমি ছিলাম কিন্তু টের পাওনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।
এই রহস্যময় সময়ের হিসাব রাখে এক গ্লোবাল সংস্থা IERS, যারা পৃথিবীর ঘূর্ণন পর্যবেক্ষণ করে নিখুঁত ঘড়ির সাহায্যে। তাদের তথ্য এর আগে আরও 2টি দিন ছিল এরকম গোপন সময়ের সাক্ষী। 2024 সালের 5 জুলাই সবচেয়ে ক্ষুদ্রতম দিন, 2023 সালের 16 জুলাই দ্বিতীয় ক্ষুদ্রতম, এবং এখন তালিকায় তৃতীয় আমাদের এই 9 জুলাই। কিন্তু প্রশ্ন জাগে, কেন সময় কমে গেল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে চাঁদে, মহাশূন্যে, সাগরের বুকের ঢেউয়ে, এমনকি আমাদের নিজের পৃথিবীর চুম্বক কক্ষের ক্ষেত্রেও। চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে তার মহাকর্ষীয় টান হয় দুর্বল, ফলে কম হয় সাগরের জোয়ার ভাটা, আর একটু দ্রুত ঘোরে পৃথিবী। এই রহস্যের জাল আরও জটিল। বিজ্ঞানীরা বলছে 9 জুলাই শেষ নয়, আগামী 22 জুলাই এবং 5 আগস্ট হতে পারে আরও দ্রুত। তখন দিনের দৈর্ঘ্য আরও কমে যেতে পারে 1.38 কিংবা 1.51 মিলিসেকেন্ড পর্যন্ত। সেটিও যদি হয়, আমরা প্রত্যক্ষ করব সময়ের আরও এক অদৃশ্য চুরি। আমরা ভাবি সময় অটল, আমরা বিশ্বাস করি দিন মানে 24 ঘন্টা, মিনিট মানে 60 সেকেন্ড। কিন্তু প্রকৃতি বলে সময় স্থির নয়, সময়ও কাঁপে, সময়ও বদলায়। আজ থেকে কোটি কোটি বছর আগে ডাইনোসরেরা দিনের আলো পেত মাত্র 23 ঘন্টা, আর ভবিষ্যতের একদিন হতে পারে 25 ঘন্টারও বেশি। এই সামান্য পরিবর্তন আমাদের ঘড়ির কাঁটা থামায় না, কিন্তু পর্যবেক্ষণ, উপগ্রহ, পরমাণু ঘড়ি, আন্তর্জাতিক সময়কালন, মহাকাশ গবেষণা সবকিছুকে নড়বড়ে করে দেয়। 1 মিলিসেকেন্ডের ক্ষমতা, অর্থাৎ কয়েক হাজার কিলোমিটারের হিসাব গড়বড় হয়ে যেতে পারে এক মুহূর্তেই। 9 জুলাই দিনটা চলে গেছে, আর কখনো ফিরবে না। কিন্তু তার একটা ক্ষণ যা পৃথিবী নিজেই বাঁচিয়ে দিল, হয়তো কেবল বিজ্ঞানীরাই টের পেলেন। আর আমরা শুধু জানলাম সময় মাঝে মাঝে ফাঁকি দেয়, ছুটে যায়, আবার চুপচাপ হারিয়ে যায়, ঠিক 9 জুলাইয়ের মতোই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ। কত টাকা বাচ্চা বিক্রি করলো? এভাবেই কন্যাকে বুকে জড়িয়ে অঝরে কাঁদলেন মা। একটি সন্তানের জন্য কেউ দরগায় মানত করেন, কেউ বা জনম জনম হা হুতাশ করেন। কিন্তু এই সমাজে এমনও পরিবার আছে যাদের কাছে সন্তান একসময় অভিশাপ হয়ে ওঠে। তেমনই এক দুর্ভাগা বাবা যাচ্ছিলেন নিজের কন্যা সন্তানকে বিক্রি করতে। লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণের টাকার চাপ সামলাতে না পেরে 2 বছরের কন্যা সন্তানকে বিক্রির চেষ্টা করে তার বাবা হাবিবুর রহমান। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে উপজেলার সিন্দুরনা ইউনিয়নের চর সিন্দুরনা গ্রামের 2 নং ওয়ার্ডে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার স্বামী মেলা ঋণ করছে, সেই জন্য বাচ্চা বিক্রি করেছে। কত টাকা বিক্রি করতেছে? কত ঋণ করছেন আপনারা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা? কেন বাচ্চাটাকে বিক্রি করবে কেন? এখন মানুষ টাকা চাওয়া দিচ্ছে, এখন আমার স্বামী বাচ্চা বিক্রি করে মাসে টাকা। এই বাচ্চা কত টাকা বাচ্চা বিক্রি করলো? 5 লাখ টাকা। বিষয়টি নিয়ে সিন্দুরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে পরিষদে ডেকে নিয়ে আসেন। পাওনাদারদের সঙ্গে বসে এ বিষয় মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি হাবিবুর রহমানের স্ত্রীর নামে ভিজিটির কার্ডও করে দেন তিনি। তবে সন্তান বিক্রির এরূপ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।